হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আমি আজকে যে বইটি পড়ব সেই বইটির নাম বড় স্বপ্নের বড় জাদু। লিখেছেন ডেভিড জে শার্টার। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি যারা পড়তে চান বা শুনতে চান, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলি দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 2, ব্যর্থতার ব্যাধি এক্সকিউসাইটিস সারিয়ে তুলুন। সাফল্য নিয়ে চিন্তা ভাবনা করার সময় আপনার প্রধান বিষয়টি হবে মানুষের অধ্যয়ন করুন। পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের অধ্যয়ন করে সাফল্যের প্রণালীটি আবিষ্কার করুন, তা বাস্তব জীবনে প্রয়োগ করুন। এক্ষুনি এই কাজটা শুরু করে দিন। মানুষের সুগভীর অধ্যয়ন করলে দেখবেন ব্যর্থ মানুষগুলি এক ভয়ানক ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধির নাম এক্সকিউসাইটিস। আর বেশিরভাগ আমজনতার মধ্যে এই রোগের কয়েকটি লক্ষণ অবশ্যই বিদ্যমান থাকে। লক্ষ্য করবেন, এই এক্সকিউসাইটিস কিন্তু একটা সফল মানুষ ও এক ব্যর্থ মানুষের মধ্যে প্রভেদের প্রধান কারণ। আপনি দেখবেন মানুষ যত বেশি সফল সে ততই কম এই রোগ লক্ষণ অর্থাৎ অজুহাত দেখান। যে মানুষটি কখনো কোথাও পৌঁছাতে পারেনি, যার জীবনে অগ্রসর হওয়ার পরিচয় নেই, সে হাজারটা অজুহাত দেখায়। যারা জীবনে তেমন কিছুই করে উঠতে পারেনি, তারা অন্যদের বোঝায় কেন করেনি, কেন করে না, কেন পারে না ও কেন তারা নয়। সফল ব্যক্তির জীবন অধ্যয়ন করলে দেখবেন ইনিও কিন্তু অতি সাধারণ বাকিদের মতোই নানা অজুহাত দেখাতে পারতেন, কিন্তু তা করেননি। আমি এমন কোনো সফল ব্যবসা পরিচালক, সামরিক অফিসার, বিক্রেতা, পেশাদার বিশেষজ্ঞ বা অন্যান্য ক্ষেত্রে নেতৃস্থানীয় সংস্পর্শে আসেনি, বা এমন কোনো সফল মানুষের কথা শুনিনি যার অজুহাতের অভাব ছিল। রুজভেল্ট তার অচল পা দুটির অজুহাত দিতে পারতেন। ট্রুম্যান কলেজ শিক্ষার অভাবকে ব্যর্থতার কারণ বলে অভিহিত করতে পারতেন। কেনেডি বলতে পারতেন, এত অল্প বয়সে কি করে প্রেসিডেন্ট হব। জনসন ও আইজেনহাওয়ার তার হৃদরোগের অজুহাত দেখাতে পারতেন। অন্যান্য যে কোনো লোকের মতোই এক্সকিউসাইটিসের যথাযথ চিকিৎসা না হলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই রোগগ্রস্ত মানুষের চিন্তাভাবনা অনেকটা এই রকম, আমার যতটা সফল হওয়া উচিত আমি ততটা সফল নই। নিজের এই ব্যর্থতার কি অজুহাত দেওয়া যায়? ভগ্ন স্বাস্থ্য, শিক্ষার অভাব, বয়স বেশি, খুব কম বয়স, দুর্ভাগ্য, ব্যক্তিগত দুর্ভোগ, বউ ভালো না, পরিবেশের দোষ। অজুহাতের ব্যাধিতে আক্রান্ত এই ব্যর্থ মানুষটি ভালো একটি অজুহাত খুঁজে বের করে সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। এরপর নিজে অসামর্থ্যের কারণ বোঝাতে গিয়ে নিজেকে ও অন্যদের ওই অজুহাত শোনায়। যতবার এই রোগগ্রস্ত মানুষটি অজুহাত দেখায়, ততই তার অবচেতন মনে গভীরভাবে এই অজুহাত গেঁথে যায়। গঠনমূলক বা নিরাশাজনক যে কোনো ধরনের চিন্তাভাবনা বারবার করলে মনের গভীর প্রভাব পড়ে। এক্সকিউসাইটিসের রোগী প্রথম দিকে ভালো মতোই বোঝে যে যে কারণগুলো সে বলছে তা নিতান্তই অজুহাত, মোটেও সত্যি নয়। তবে যতবার সে ওই অজুহাতের পুনরাবৃত্তি করে ততই বদ্ধপরিকর হয়ে ওঠে যে ওই অজুহাতই শক্ত, ওই অজুহাতই তার ব্যর্থতার মূল কারণ। তাই প্রথম পদক্ষেপ হলো নিজের চিন্তার প্রতি সঠিক ও সাফল্যের পথে নিয়ে আসার জন্য নিজেকে ব্যর্থতার ব্যাধি এক্সকিউসাইটিস থেকে সুরক্ষিত রাখুন। যদিও নানা ধরনের এক্সকিউসাইটিস দেখা যায়, তবে কয়েকটি সুপরিচিত অজুহাত বা এক্সকিউজ হলো স্বাস্থ্যের অজুহাত, বিদ্যা বুদ্ধির অজুহাত, বয়সের অজুহাত এবং অবশ্যই ভাগ্যের অজুহাত। এবার দেখা যাক এই সুপরিচিত রোগগুলি থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। 4টি অতি পরিচিত এক্সকিউসাইটিস। প্রথম, কি করব?
স্বাস্থ্যটা যে মোটেও ভালো যাচ্ছে না। স্বাস্থ্য সংক্রান্ত অজুহাতে রয়েছে চিরপরিচিত শরীর ভারলে, অথবা বিশেষভাবে আমার এই শারীরিক কষ্ট রয়েছে। একটি মানুষ জীবনে যা করতে চায় তা করতে না পারলে, আরও দায়িত্ব নিতে না চাইলে, সাফল্য না পেলে শরীর ভালো নেই এই অজুহাতটি নানাভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করেন। হাজার হাজার মানুষ স্বাস্থ্যের এক্সকিউজ সাইটিস্টে আক্রান্ত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই কি আসল কারণ? একটু চিন্তা করে দেখুন। সফল মানুষগুলিও কিন্তু এই স্বাস্থ্যকে অজুহাত করে তুলতে পারেন, কিন্তু তারা তো তা করে না। আমার ডাক্তার বন্ধুরা বলেন, প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্পূর্ণ সুস্থ মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। প্রত্যেকেই কোনো না কোনো রোগগ্রস্ত। অনেকেই আংশিক বা সম্পূর্ণভাবে এই স্বাস্থ্যের এক্সকিউজ সাইটিস্টের শরণাপন্ন হয়। তবে সাফল্যে আগ্রহী মানুষ কিন্তু কখনোই তা করে না। একটি দুপুরের দুটি ঘটনার উল্লেখ করব। এতে স্বাস্থ্যের প্রতি ভুল ও নির্ভুল দৃষ্টিভঙ্গি কি তা সুস্পষ্ট হবে। ক্লিফল্যান্ডে একটি অভিবাসন সবই শেষ করেছি। প্রায় 30 বছর বয়সের এক ভদ্রলোক এগিয়ে এলেন। ইনি আলাদাভাবে আমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাইলেন। আমার বক্তৃতার উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, আমার ক্ষেত্রে কিন্তু আপনার কথাগুলি খাটবে না। ইনি বলতে শুরু করলেন, আসলে আমি হার্টের রোগী, বুঝে শুনে চলতে হয়। ইনি জানালেন যে 4 জন ডাক্তার দেখানো সত্ত্বেও কেউই তার সমস্যাটা খুঁজে পাননি। তাই উনি আমার পরামর্শ চাইলেন। আমি উত্তর দিলাম, দেখুন, হার্টের ব্যাপারে আমার কিছু জানা নেই, তবে সাধারণ মানুষ হিসাবে 3টে পরামর্শ আমি দিতে পারি, যা আমি নিজে হয়তো করতাম। প্রথম, শহরের সেরা হৃদরোগ বিশেষজ্ঞর সঙ্গে দেখা করে তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতাম। আপনি 4 জন ডাক্তার দেখিয়েছেন, এদের মধ্যে কেউ আপনার হৃদযন্ত্রের কোনো অস্বাভাবিকতা খুঁজে পাননি। এবার 5ম ডাক্তারের নির্ণয় চূড়ান্ত মেনে নিন। হয়তো আপনার হার্ট সম্পূর্ণ সুস্থ, তবে আপনি এই রকম দুশ্চিন্তা করলে শীঘ্রই আপনি সত্যি অসুস্থ হয়ে পড়বেন। দ্বিতীয় পরামর্শিত হলো ডক্টর সিন্ট্রালারের প্রখ্যাত বই হাউ টু নিড 365 ডেজ এ ইয়ার, এই বইটি পড়ুন। এই বইটিতে ডক্টর বলেছেন যে হাসপাতালে 4টের মধ্যে 3টে রোগী মনের দিক থেকে রোগগ্রস্ত। ভেবে দেখুন, 4 জনের মধ্যে 3 জন সম্পূর্ণ সুস্থ বোধ করতেন যদি শুধুমাত্র নিজেদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারতেন। ডক্টর সিন্ডলারের বইটি পড়ুন ও অনুভূতি সঠিক পথে চালানোর পন্থা শিখে নিন। তৃতীয়ত, মৃত্যুর আগে মরব না। বহু বছর আগে যক্ষা রোগে আক্রান্ত আমার এক উকিল বন্ধু আমাকে কয়েকটি ভালো পরামর্শ দিয়েছিলেন। এই বিপন্ন ভদ্রলোককে আমি সেগুলি বুঝিয়ে বললাম। আমার উকিল বন্ধুটি জানতেন যে তাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, তবে তার আইন চর্চা, সুন্দর পারিবারিক জীবনযাপন ও জীবনকে উপভোগ করার পথে তা কখনোই বাধা হয়ে উঠতে পারে না। আমার সেই বন্ধুটির বয়স এখন 78। তার ভাষায় তার জীবন দর্শন হলো, মৃত্যু না হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব। জীবন ও মৃত্যু দুটিকে গুলিয়ে ফেলব না। যতদিন এই পৃথিবীতে আছি আমি বাঁচতে চাই। আধমরা হয়ে বাঁচব কেন? একটা মিনিটও মৃত্যু ভয়ে কাটানো মানেই সেই 1 মিনিট সে মৃত। সে ওই মুহূর্তে আর বেঁচে নেই। তখন আমার প্লেন ধরার তাড়া ছিল। আমাকে ডেট্রয়ের জন্য রওনা হতে হয়। প্লেনে আমার দ্বিতীয় সুমধুর অভিজ্ঞতাটি হলো, প্লেন টেক অফ করার পর টিক টিক আওয়াজ শুনে চমকে উঠলাম। পাশের ভদ্রলোকের দিকে তাকালাম। আওয়াজটা সম্ভবত সেদিক থেকেই আসছিল। প্রসন্ন হেসে সেই ভদ্রলোক বললেন, ভয় নেই, বোমা নয়, ওটা আমার হার্টের আওয়াজ। তাই উনি ব্যাপারটা বুঝিয়ে বললেন। 21 দিন আগে ওর একটা অপারেশন হয়, বুকে একটি প্লাস্টিকের ভাল্ব বসানো হয়। এই কৃত্রিম ভাল্বের চারিদিকে নতুন কোষ তৈরি হওয়া পর্যন্ত, অর্থাৎ বেশ কয়েক মাস এই টিকটিক শব্দ শোনা যায়। উনি বললেন উনি কি করবেন সে কথা জিজ্ঞাসা করায় উনি বললেন, আরে আমার দারুণ সব পরিকল্পনা আছে। মিনেসোটায় ফিরে
আমি আইন পড়ব, আমি সরকারি চাকরিতে যোগ দিতে চাই। ডাক্তার বলেছে প্রথম কয়েক মাস আমায় সাবধান থাকতে হবে, তারপর একদম নতুন মানুষ হয়ে উঠব। তাই স্বাস্থ্যের সমস্যা দূর করার দুটি উপায় আছে। প্রথম ব্যক্তি নিজের রোগের ব্যাপারে সুনিশ্চিত নয়, অথচ সে রোগের ব্যাপারে দুশ্চিন্তা হয়ে হতাশ হয়ে পড়েছে, জীবনটা ব্যর্থ হতে চলেছে, তার পক্ষে অগ্রসর হওয়া অসম্ভব, সে কথাটা প্রমাণ করার চেষ্টা করছেন। দ্বিতীয় ব্যক্তিটি এক কঠিন অপারেশন পরেও আশাবাদী, জীবনে কিছু করতে চায়। স্বাস্থ্যের প্রতি এদের মনোভাব এক বিস্তর ফারাক। আমি স্বাস্থ্যের এক্সকিউসাইটিসের প্রচুর প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছি। আমি ডায়াবেটিসের রোগী। এই রোগ ধরা পড়ার পর, অর্থাৎ প্রায় 5,000 হাইপোটামিক আগে আমাকে সতর্ক করে দেওয়া হয়, ডায়াবেটিস যদিও শারীরিক সমস্যা, তবে এই রোগের প্রতি হতাশজনক মনোভাব প্রভূত ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এ ব্যাপারে যত বেশি চিন্তা করবেন ততই বিপদে পড়বেন। স্বভাবতই এই রোগ ধরা পড়ার পর আমি বেশ কয়েকটি ডায়াবেটিস রোগীর সংস্পর্শে এসেছি। দুটি উদাহরণ দিই। একজন রোগীর যা ডায়াবেটিস যদিও যৎসামান্য, তবুও সে প্রায় অর্ধমৃত। আবহাওয়ার পরিবর্তনের ভয়ে প্রায় সব সময় সে আপাদমস্তক সব নিজেকে ঢেকে রাখে। সংক্রমণের ভয়ে সে সামান্য সর্দি কাশির লক্ষণ দেখলেই সেখান থেকে পালায়। অতিরিক্ত পরিশ্রমের ভয়ে সে কিছুই কাজ করে না। কি হতে পারে এই দুশ্চিন্তা করে? বেশিরভাগ মানসিক শক্তির অপচয় করে। তার সমস্যাটা কি যে ভয়ঙ্কর সে বোঝাতে গিয়ে অন্যদের অতিষ্ঠ করে তোলে। এই ভদ্রলোকের আসল রোগ কিন্তু ডায়াবেটিস নয়, সে এক্সকিউসাইটিসের রোগী। রোগ নিয়ে আক্ষেপ করে সে নিজেকে অথর্ব করে তুলেছে। অপর উদাহরণটি হলো এক বিশাল প্রকাশনালয়ের এক বিভাগীয় ম্যানেজার। এই রোগটি সত্যি সুকঠিন ও দুরারোগ্য। উপরোক্ত ভদ্রলোকের তুলনায় তিনি 30 গুণ বেশি ইনসুলিন নেন, তা সত্ত্বেও অসুখকে জব্দ করতে পারেন না। কাজ উপভোগ করা, আনন্দ করার জন্যই উনি বেঁচে আছেন। আমাকে একদিন বললেন, অসুবিধা তো হয়, তা দাড়ি কামানোটাও তো বিরক্তিকর, তাই বলে বসে শুয়ে দুশ্চিন্তা করে জীবন কাটাবো না। যখনই ইনসুলিন নিই, আমি ইনসুলিনের আবিষ্কারককে অশেষ ধন্যবাদ জানাই। আমার এক প্রিয় বন্ধু, এক বিখ্যাত কলেজের অধ্যাপক, 1945-এ ইউরোপ থেকে ফিরল অঙ্গহানি নিয়ে। একটা হাত না থাকা সত্ত্বেও জন সদা হাস্যমুখ, পরোপকারী। আমার পরিচিত অন্যান্য আশাবাদীদের মতো এও এক অসামান্য আশাবাদী। একবার দুজন মিলে দীর্ঘ আলোচনা করেছিলাম। এ তো শুধু একটা হাত। ও বলেছিল, একের চাইতে 2 তো ভালো নয়। ওরা তো শুধু আমার হাতটা কেটে বাদ দিয়েছে। আমার উৎসাহ উদ্দীপনা এখনো 100% রয়েছে, তাই আমি কৃতজ্ঞ। আমার এক প্রতিবন্ধী বন্ধু সুদক্ষ গলফার। একদিন আমি ওকে প্রশ্ন করি, ও একটা হাত দিয়ে কিভাবে এত ভালো খেলে? দুহাতেও অনেক গলফার এত ভালো খেলতে পারে না। ও বলেছিল তার উত্তরে যে একটা হাত ও সঠিক মনোভাব যে কোনো 2টি হাত বিশিষ্ট ভুল মনোভাব বা পূর্ণ ব্যক্তিকে অনায়াসে হারিয়ে ফেলতে পারে। সঠিক মনোভাব ও একটি হাত সহজেই 2 হাত বিশিষ্ট ভুল মনোভাবাপন্ন যে কোনো ব্যক্তিকে হারাতে পারে। স্বাস্থ্যের এক্সকিউসাইটিস নিরাময়ের 4টি উপায়। স্বাস্থ্যের এক্সকিউসাইটিস নিরাময়ের 4টি মোক্ষম ঔষধ বলি। প্রথম, নিজের স্বাস্থ্য নিয়ে কোনো রকমই আলোচনাই করবেন না। রোগের ব্যাপারে তা যদি সামান্য সর্দি কাশিও হয়, যত আলোচনা করবেন তা ততই গুরুতর হয়ে উঠবে। অসুস্থতার ব্যাপারে কথাবার্তা বলা অনেকটা আগাছায় সার দেওয়ার মতো। তাছাড়া নিজের স্বাস্থ্য নিয়ে আলোচনা করাটা একটা বদ অভ্যাস। এতে লোকেরা বিরক্ত হয়, মানুষকে আত্মকেন্দ্রিক মনে হয়, সেকেলে মনে হয়। সাফল্যকামী মানুষ নিজেদের রোগব্যাধির কথা স্বাভাবিকভাবে উপেক্ষা করে, এড়িয়ে যায়। হয়তো আমি বিশেষভাবে হয়তো শব্দটি ব্যবহার করছি, আপনি সামান্য সহানুভূতি পাবেন। তবে যে সব সময় শুধুই অভিযোগ করে তাকে কেউ শ্রদ্ধা করে না। দ্বিতীয়,
স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাকে প্রশ্রয় মোটই দেবেন না। সম্প্রতি বিশ্ববিখ্যাত মিউ ক্লিনিক থেকে সসম্মানে বিদায়প্রাপ্ত উপদেষ্টা ডক্টর ওয়াল্টার আলভারেজ লিখেছেন, আমি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে বলি। যেমন এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, ইনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে ওর পিণ্ডকোষ রোগগ্রান্ত, যদিও আরটি ভিন্ন ভিন্ন এক্স রে তার বদ্ধ ধারণাকে ভুল প্রমাণ করে। আমি তাকে অনুরোধ করি পিণ্ডকোষের আর এক্স রে যেন না করান। হাজার হাজার হার্ট সচেতন মানুষকে আমি ইলেকট্রোকার্ডিওগ্রাম করাতে নিষেধ করি। তৃতীয়, আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করুন যে আপনি যেমন আছেন বেশ ভালো আছেন। একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেল, নিজের ছেঁড়া জুতো জোড়া দেখে বড় দুঃখ হতো, একদিন দেখলাম একটা লোকের পা নেই। অসুস্থ বোধ করার অবিরাম নালিশ বন্ধ করুন, যেমনটি আছেন তাতেই সুখী হন। আপনার স্বাস্থ্য সম্পর্কে এই ভালো বোধটা আপনাকে নতুন ব্যথা বেদনা ও সত্যিকার ব্যাধি থেকে সুরক্ষিত রাখবে। চতুর্থ, নিজেকে প্রায় মনে করিয়ে দিন মরচে ধরার চেয়ে ক্ষয়ে যাওয়া ভালো। জীবনটা আপনার, উপভোগ করুন, অপচয় করবেন না। আপনি হাসপাতালে শয্যাশায়ী পড়ে আছেন এ কথা কল্পনা করে বাঁচতে ভুলে যাবেন না। কিন্তু সফল হওয়ার জন্য যে বুদ্ধি চাই, বুদ্ধিমত্তার এক্সকিউসাইটিস অর্থাৎ আমি বোকা ব্যর্থতার একটি অতি পরিচিত কারণ। এটা এত বেশি ব্যবহার করা হয় যে আমাদের মধ্যে প্রায় 95% মানুষ কম বেশি এই রোগে কম বেশি ভুগছে। অন্যান্য এক্সকিউসাইটিসের রোগীদের থেকে ভিন্ন এই রোগী নিঃশব্দে কষ্ট সহ্য করে। খুব কম মানুষ সবার সামনে স্বীকার করে যে তার বুদ্ধি নেই, সে বোকা। এই অনুভূতি লুকিয়ে থাকে মনের গভীরে। বোধ বুদ্ধির ব্যাপারে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ দুটি বড় ভুল করেন। প্রথম, আমরা নিজেদের বোধশক্তির কম দাম দিই। দ্বিতীয়, অথচ ওপরের বোধশক্তিকে বেশি মূল্য দিই। এই ভুলবশত অনেকেই নিজেকে ঠকায়। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এরা ভয় পায়, কারণ বুদ্ধি চায়। এদিকে যে মানুষটা নিজের বোধ বুদ্ধি সম্বন্ধে এতটুকু মাথা ঘামায় না, সে চাকরিটা পেয়ে যায়। আপনার কতখানি বুদ্ধি আছে তা জরুরি নয়, যা জরুরি তা হলো আপনি নিজের বোধ বুদ্ধি কতখানি সৎ ব্যবহার করছেন। যে চিন্তাধারা আপনার বুদ্ধিকে পরিচালনা করছে তা আপনার বুদ্ধির পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা খুব জরুরি। তাই আবার বলছি, যে চিন্তা আপনার বোধ বুদ্ধিকে দিশা নির্দেশ দিচ্ছে তা আপনার বোধ শক্তির পরিমাণের চাইতে বেশি প্রয়োজন। দেশের এক প্রকৃত চষা বৈজ্ঞানিক ডক্টর এডওয়ার্ড টেলারকে প্রশ্ন করা হয়, আপনার সন্তান কি বৈজ্ঞানিক হবে? উনি উত্তর দিয়েছিলেন, একটা শিশু বৈজ্ঞানিক হওয়ার জন্য বিদ্যুতের মতো দ্রুত চিন্তাধারা, অলৌকিক স্মরণশক্তি বা স্কুলে সেরা নাম্বার পাওয়া কোনোটাই জরুরি নয়। যে জিনিসটা জরুরি তা হলো ওই শিশুর বিজ্ঞানে রুচি আছে কিনা। তাহলে বিজ্ঞানীর মতো বিষয়ও যা একান্ত জরুরি তা হলো আগ্রহ বা রুচি। যার আইকিউ অর্থাৎ বোধশক্তির পরিমাণ 100, সেও কিন্তু 120 আইকিউর ব্যক্তির তুলনায় বেশি উপার্জন করবে, বেশি শ্রদ্ধা অর্জন করবে, জীবনে বেশি সফল হবে যদি তার থাকে সঠিক আশাবাদী মনোভাব ও সহযোগিতার মানসিকতা। সে কাজ দৈনন্দিন ক্রিয়াকলাপই হোক বা বিশেষ কোনো কাজ বা প্রকল্প যাই হোক না কেন, অধ্যাবসায় নিয়ে কাজটা সম্পন্ন করা অলস বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয়। অলস বুদ্ধিমত্তা অসাধারণ হলেও কার্যকর হয় না। টিকে থাকাটাই ক্ষমতার 95%। গত বছর আমার এক কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়। প্রায় 10 বছর পর আমাদের দেখা হলো। চাক মেধাবী ছাত্র ছিল, অনার্স সহ চাতকে ডিগ্রি প্রাপ্ত। এর আগে যখন আমাদের দেখা হয়েছিল ও বলেছিল ওর ইচ্ছা নেব্রাস্কার পশ্চিমে নিজের ব্যবসা শুরু করবে। তাই চাককে প্রশ্ন করি শেষ পর্যন্ত কিসের ব্যবসা করছে। সে স্বীকার করলো, ব্যবসা করছি, তবে নিজের জন্য নয়। 5 বছর এমন
কি 1 বছর আগেও হয়তো এই ব্যাপারে আমি কারোর সঙ্গে কথা বলতাম না, তবে এখন আমি আলোচনার জন্য প্রস্তুত। পিছন ফিরে কলেজে পড়াশোনার দিনগুলির কথা চিন্তা করলে বুঝতে পারি ব্যবসায় অসফলতা হবেই এমন একটা ধারণা আমার মনে গেঁথে গিয়েছিল। ছোট ব্যবসার ব্যর্থতার অজস্র কারণ, অসংখ্য ঝুঁকির আশঙ্কা খুঁজে বের করতাম। যথেষ্ট মূলধন চাই, সঠিক ব্যবসা চক্র গড়ে তোলা প্রয়োজন, যা যা প্রেস করছি তার চাহিদা আছে কি, স্থানীয় ইন্ডাস্ট্রির স্থায়িত্ব আছে কি, এমন নানা প্রশ্ন যাচাই করে দেখতাম। সবচেয়ে দুঃখ হয় হাই স্কুলে আমার বেশ কয়েকজন বন্ধু যাদের ব্যবসা সম্বন্ধে হয়তো কোনো রকম ধারণাই ছিল না, এমনকি কলেজও পড়েনি, আজ তারা নিজেদের ব্যবসায় সুপ্রতিষ্ঠিত। আর আমাকে দেখো, এখনো খেটে চলেছি, জাহাজের মালপত্রের হিসাব করে চলেছি। ছোট ব্যবসা কেন সফল হতে পারে না তা নিয়ে অমন চুলচিরা হিসাব না করলে হয়তো এতদিনে আমার অবস্থাও অনেক উন্নতি হতো। চাকের যে পরিমাণ বুদ্ধি ছিল তার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার বুদ্ধিকে পরিচালনা করার চিন্তা ভাবনাগুলি। খুব বুদ্ধিমান বেশ কিছু মানুষ জীবনে সফল হয় না কেন? এক ভদ্রলোককে আমি বেশ কয়েক বছর যাবৎ চিনি। উনি খুবই মেধাবী, অসাধারণ মেধাসম্পন্ন। উনি সসম্মানে স্নাতকের ডিগ্রি পেয়ে পাশ করেছেন। অবিশ্বাস্য রকমের বুদ্ধিসম্পন্ন এই ব্যক্তি বাস্তব জীবনে সম্পূর্ণ অসফল। অতি সাধারণ চাকরি করেন, কারণ বড় দায়িত্ব নিতে উনি ভয় পান। উনি কখনোই বিয়ে করেননি। বেশ কিছু বিয়ের শেষ ফল বিবাহ বিচ্ছেদ হয়। ওর বন্ধু সংখ্যা নগণ্য। উনি বেশি লোকজন পছন্দ করেন না। উনি জীবনে কখনোই কোনো সম্পত্তিতে বিনিয়োগ করেননি, কারণ লোকসান হতে পারে। ভদ্রলোক নিজের অসাধারণ বুদ্ধি সাফল্যের পন্থা খোঁজার পরিবর্তে ব্যর্থতার প্রমাণ খোঁজায় ব্যবহার করেন। ওর মেধাকে দিশা নির্দেশ দেয় না ধর্মী চিন্তাভাবনা। তাই ওর যোগদান যৎ সামান্য। উনি কিছুই সৃষ্টি করতে পারেন না। দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে উনি খুবই সফল হবেন। ও সাফল্য পাওয়ার মতো বোধবুদ্ধি রয়েছে, কিন্তু চিন্তা শক্তি সঠিক নয়। আমার পরিচিত আর একজন ভদ্রলোক প্রখ্যাত নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পাওয়ার পর সামরিক সেবায় যোগদান। সামরিক সেবায় 3 বছর উনি কি করেছেন জানেন? অফিসার ইনি হতে পারেননি। ইনি কর্মী বিশেষজ্ঞ ছিলেন না। 3 বছর ইনি শুধু ট্রাক চালিয়েছেন। কেন? কারণ সহকর্মী সৈনিকদের প্রতি তার উন্নাসিকতা আমি এদের চেয়ে সেরা। সামরিক পদ্ধতি ও প্রণালীর প্রতি তার দৃষ্টিভঙ্গি, এরা মূর্খ। নিয়মানুবর্তিতার প্রতি তার দৃষ্টিভঙ্গি এসব বাকিদের জন্য, আমার জন্য নয়। প্রতিটি জিনিস, প্রতিটি বিষয়, এমনকি নিজের প্রতি তার আচরণ, আমি একটা অপদার্থ। এখন ও এখান থেকে পালাবার পথ খুঁজে পেলাম না। কেউ একে শ্রদ্ধা করত না। এর বিদ্যাবুদ্ধির সম্ভার সুপ্ত রইল। এ না ধর্মী মনোভাব একে অসফল করে দিয়েছিল। মনে রাখবেন, আপনি কতটা বুদ্ধিমান এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই বুদ্ধিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিও সাফল্যের এই মৌলিক নিয়মটা ভাঙতে পারে না। বেশ কয়েক বছর আগে আমার ফিল এফের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হন। উনি এক বিশাল বিজ্ঞাপন সংস্থার পদস্থ কর্মচারী ছিলেন। ফিল ওই সংস্থার বিপণন গবেষণা বিভাগের পরিচালক ছিলেন। নিজের কাজে উনি সুদক্ষ ছিলেন। ফিল কি অসাধারণ বুদ্ধিসম্পন্ন ছিলেন? মোটেই না। এমনকি গবেষণা পদ্ধতিও তার ভালো মতো জানা ছিল না। পরিসংখ্যানের ব্যাপারে কিছুই জানতেন না। উনি কলেজেও পড়েননি, যদিও ওর অধীনস্থ সবাই স্নাতক ছিল। ফিল কখনোই গবেষণার প্রায়োগিক বিষয়গুলি সম্বন্ধে বিদ্যা জাহির করার চেষ্টা করত না। তাহলে যেখানে ওর অধীনস্থ কেউই বছরে $10,000 রোজগার করতে পারেনি, ও কিভাবে বছরে $30,000 উপার্জন করত? কারণ ফিল ছিল মানব ইঞ্জিনিয়ার। 100% আশাবাদী ছিল। কেউ হতাশ হয়ে পড়লে ফিল তাকে প্রেরণা দিতে পারত। সে উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল। তাকে দেখে সবাই উৎসাহিত হয়ে উঠত। ফিল মানুষ চিনত। ও জানতো কোন মানুষটি কিসে উদ্দীপ্ত হয়ে ওঠে, তাই সবাইকে পছন্দ করত। বুদ্ধি নয়,
ফিলের বুদ্ধি খাটানোর পদ্ধতি তাকে তার থেকে 3 গুণ বেশি আইকিউ বিশিষ্ট মানুষের তুলনায় কোম্পানির চাইতে বেশি কর্মদক্ষ করে তুলেছিল। কলেজে 100 জন ভর্তি হলে তাদের মধ্যে মাত্র 50 জন স্নাতক হতে পারে। বিষয়টা কৌতূহল উদ্দীপক। এক বিশাল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরের কাছে এই কারণটা জানতে চেয়েছিলাম। পর্যাপ্ত বুদ্ধির অভাববশত যে এমন হয় তা নয়। উনি বললেন, যথেষ্ট বোধবুদ্ধি ও ক্ষমতা সম্পন্ন না হলে আমরা তাদের ভর্তি করতাম না। এখানে অর্থেরও কোনো ভূমিকা নেই। আজকাল যে কেউ ইচ্ছে হলেই কলেজের খরচ বহন করতে পারে। আসল কারণটা হলো দৃষ্টিভঙ্গি। আপনি শুনলে অবাক হবেন যে অসংখ্য তরুণরা পড়া ছেড়ে দেয় কারণ তাদের প্রফেসরকে পছন্দ নয়, তাদের আবশ্যিক বিষয়গুলি পছন্দ নয়, সহপাঠীদের অপছন্দ। এই না ধর্মী নিরাশাবাদী চিন্তাভাবনার জন্য বহু নিম্নপদস্থ কর্মচারী বৃন্দ কখনোই পদস্থ পরিচালকের আসনটি পায় না। অসন্তুষ্ট, নিরাশ, হতাশ, মনোভাবাপন্ন এরকম হাজার হাজার তরুণীদের কিন্তু বুদ্ধির অভাব নেই। একজন কর্মচারী আমায় বলেছিলেন, নির্বুদ্ধিতার জন্য খুব কম তরুণদের বাতিল করা হয়। প্রায় সব সময় বাতিল করার আসল কারণটা হয় দৃষ্টিভঙ্গি। একবার আমি একটি বীমা কোম্পানির সঙ্গে কাজ করেছিলাম। এতে শীর্ষস্থানীয় 25% এজেন্ট 75%-এর বেশি বীমা বিক্রি করেছিল, অথচ নিম্নস্থ 25% এজেন্টের মোট বিক্রি করেছিলেন মোট বিক্রির মাত্র 5%। আমাকে এর কারণটা খুঁজে বের করতে বলা হয়। হাজার হাজার কর্মচারীর ফাইল পরীক্ষা করে দেখা যায়, গবেষণায় জানা যায় যে এদের সাধারণ বুদ্ধিমত্তায় তেমন কোনো তারতম্য ছিল না। শিক্ষার বৈসাদৃশ্যও কিন্তু সাফল্যের কোনো কারণ ছিল না। দেখুন, সফল ও ব্যর্থ এই দুটি দলের মধ্যে পার্থক্যের একমাত্র কারণ ছিল দৃষ্টিভঙ্গির তফাৎ, অর্থাৎ চিন্তাধারার তফাৎ। উচ্চপদস্থরা দুশ্চিন্তা করতো কম, উৎসাহী করতো বেশি ও লোকজন পছন্দ করত। সাধারণ বোধবুদ্ধিতে পরিবর্তন আনা অসম্ভব, তবে কিভাবে বুদ্ধি প্রয়োগ করা হচ্ছে তা নিশ্চয়ই বদলানো যায়। সঠিক গঠনশীল প্রয়োগেই জ্ঞানই শক্তি হয়ে ওঠে। বুদ্ধিমত্তার এক্সকিউসাইটিসের সঙ্গে জুড়ে রয়েছে জ্ঞান সম্বন্ধে কিছু ভ্রান্ত ধারণা। প্রায় বলা হয় জ্ঞানই শক্তি, তবে কথাটা সম্পূর্ণ সত্যি নয়। জ্ঞান শক্তি যদি তা প্রয়োগ করা যায় গঠনমূলক কাজে। আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়, 1 মাইলে কত ফুট থাকে? আইনস্টাইন উত্তর দিয়েছিলেন, বলতে পারবো না। যেসব তথ্য যে কোনো রেফারেন্স বইয়ে 2 মিনিটে খুঁজে পাওয়া যায়, সেগুলি মাথায় রাখার দরকার কি? এক অদ্ভুত জিনিস শেখালেন আইনস্টাইন। উনি মনে করলেন মস্তিষ্ককে তথ্য ভান্ডার না করে চিন্তা ভাবনায় প্রয়োগ করাই বাঞ্ছনীয়। হেনরি রিপোর্ট একবার শিকাগো ট্রিবিউনের সঙ্গে আইনি মামলায় জড়িয়ে পড়েন। ট্রিবিউন ফোর্ডকে নির্বোধ বলায় শ্রদ্ধেয় ফোর্ড মহাশয় বলেছিলেন, প্রমাণ করো। ট্রিবিউন তাকে বেশ কয়েকটি সহজ প্রশ্ন করেছিল, যেমন বেনেডিক্ট আর্নাল্ড কে, মহাবিপ্লব কবে হয়েছিল এবং অন্যান্য। যেহেতু প্রোটের পুঁথিগত বিদ্যা তেমন ছিল না, তাই অধিকাংশ উত্তর তিনি দিতে পারেননি। শেষে উনি বিরক্ত হয়ে বলেছিলেন, এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে 5 মিনিটে এমন লোককে দাঁড় করিয়ে দিতে পারি যে সবকটি উত্তর দিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহে হেনরি ফোর্ডের কোনোই আগ্রহ ছিল না। সুদক্ষ কর্মপরিচালকরা যা জানেন তা তিনি জানতেন। মনটাকে তথ্যের ভাড়া না করে কিভাবে তথ্য পাওয়া যায় সেই ক্ষমতাটা আয়ত্ত আনা জরুরি। তথ্য সমৃদ্ধ মানুষের মূল্য কতখানি। সম্প্রতি আমি এক বন্ধুর সাথে এক কৌতূহল উদ্দীপক সন্ধ্যা কাটাই। ইনি এক তরুণ অথচ দ্রুত বর্ধমান উৎপাদন সংস্থার প্রেসিডেন্ট। তখন টিভিতে চলছিল এক অত্যন্ত জনপ্রিয় ধাঁধার প্রোগ্রাম। যাকে প্রশ্ন করা হচ্ছিল সেই ভদ্রলোক কয়েক সপ্তাহ যাবৎ ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সব রকম বিষয় এমনকি নানা উদ্ভট প্রশ্নের উত্তরও তিনি অবিলম্বে দিয়ে দিচ্ছিলেন। উনি একটি অদ্ভুত প্রশ্নের, বোধহয় আর্জেন্টিনার কোনো পাহাড় সম্বন্ধে প্রশ্নটা করা হয়েছিল, উত্তর দেওয়া মাত্রই আমার বন্ধু হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, বলতে পারো এই লোকটাকে আমি কাজে নিলে কত বেতন দেব? কত? আমি জিজ্ঞাসা করলাম। $300, 1 সেন্টও বেশি নয়।
সেটা ওর সাপ্তাহিক বা মাসিক বেতন নয়, সেটা হবে ওর সারাটা জীবনের মোট বেতন। বেশ ভালো মতো বুঝে গিয়েছে এই লোকটাকে। এ শুধু মনে রাখতে পারে একটা চলমান এনসাইক্লোপিডিয়া। আর কি, ভালো এক সেট এনসাইক্লোপিডিয়ার দাম নিশ্চয়ই $300 বেশি হবে না। না, তাও বোধহয় বেশি দেওয়া হবে। এই লোকটা যে উত্তরগুলো বলছে তার 90% বোধহয় $2 তথ্য পঞ্জিকায় পাওয়া যাবে। আমার কাজে আমি এমন মানুষ চাই, বন্ধু বলল, যে সমস্যার সমাধান করতে পারে, নতুন কিছু চিন্তা করতে পারে, যে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে পারে, যার মধ্যে নতুন কিছু ভাবার ক্ষমতা আছে, তার দ্বারা অর্থাগ্রম হয়। তথ্য মানবদেহে কিছুই লাভ হয় না। বুদ্ধিমত্তার অজুহাত অর্থাৎ এক্সকিউজ সাইটিস্ট নিরাময়ের 3টি উপায়। বুদ্ধিমত্তার এক্সকিউসাইটিস সারানোর 3টি সহজ পথ হলো: প্রথম, আপনার বুদ্ধি কম অথচ অন্যের বুদ্ধি বেশি এমনটি কখনোই মনে করবেন না। নিজেকে ঠকাবেন না। আপনার গুণগুলি দেখুন, কিসে ও কোথায় আপনি অন্যদের চেয়ে সেরা তা ভেবে দেখুন। মনে রাখবেন, আপনার বুদ্ধির পরিমাণের চেয়ে জরুরি বুদ্ধিটা সঠিকভাবে কাজে লাগানো। নিজের আইকিউ এর পরিমাণ নিয়ে দুশ্চিন্তা না করে নিজের মস্তিষ্কটা কাজে লাগান। দ্বিতীয়, প্রতিদিন বারবার নিজেকে মনে করিয়ে দিন, আমার মনোভাব ও দৃষ্টিভঙ্গি আমার বুদ্ধির চেয়ে বেশি জরুরি। বাড়িতে ও কাজের জায়গায় আশাবাদী থাকুন। কেন পারবেন তা ভেবে দেখুন, কেন পারবেন না তা নিয়ে চিন্তা করবেন না। আমি জিতছি দৃষ্টিভঙ্গি বিকশিত করুন। নিজের বোধবুদ্ধি সৃজনশীল ও গঠনমূলক কাজে ব্যবহার করুন। জেতার পথটা খুঁজুন। আপনি হেরে যাবেন এ কথাটা প্রমাণ করার জন্য বুদ্ধি প্রয়োগ করা বৃথা। তৃতীয়, তথ্য মনে রাখার ক্ষমতার চেয়ে চিন্তা ভাবনার ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা মনে রাখবেন। নতুন ধ্যান ধারণার উদ্ভব ও বিকাশ করা, নতুন ও আরও ভালো পন্থা আবিষ্কার করার জন্য নিজের মনকে কাজে লাগান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ইতিহাস তৈরি করার জন্য চিন্তাভাবনা প্রয়োগ করছি, নাকি অন্যদের তৈরি ইতিহাস সংগ্রহ করার জন্য বুদ্ধির অপচয় করছি? কোনো লাভ নেই। আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স কম। বয়সের এক্সকিউসাইটিস অর্থাৎ কখনোই বয়সটা ঠিক নয় নামক ব্যাধি হরেক রকমের। আমার বয়স হয়েছে এবং আমি এখনো ছোট। আপনি হয়তো হাজার হাজার অসফল সাধারণ মানুষের মুখে ব্যর্থতার এই কারণগুলি শুনেছেন। আমার বয়স হয়েছে, আমি এত কম বয়সী, এখন কি পারবো? যা করতে চাই তা করতে পারছি না, কারণ আমার বয়স। সত্যি, হয়তো কয়েকজন মাত্র মনে করেন তাদের বয়স কাজের উপযুক্ত। ব্যাপারটা দুর্ভাগ্যজনক। এই বয়সে অজুহাত দেখিয়ে অজস্র মানুষ তাদের জীবনের সুবর্ণ সুযোগ হারিয়েছে। এরা মনে করে এদের বয়সটাই মূল, তাই চেষ্টাও করে না। আমি বুড়ো হয়ে গেছি, অতি পরিচিত এক এক্সকিউসাইটিস্ট। ধীরে ধীরে এই রোগটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। টিভিতে একটা গল্প দেখেছিলাম। এক পদস্থ কর্মচারী কোম্পানির সঙ্গবদ্ধ হওয়ার ফলে চাকরি হারায়। তার আর চাকরি জোটে না, কারণ সে বুড়ো হয়ে গেছে। মিস্টার এক্সিকিউটিভ বেশ কয়েক মাস যাবৎ চাকরি খোঁজার বাবদ হতাশ হয়ে আত্মহত্যা করার কথা কল্পনা করে শেষে নিজের মনকে বোঝায়, এই বেশ ভালো আছি, 40-এর কোঠায় পা রাখলেই সব শেষ হয়ে যায় কেন? এই বিষয়টি নিয়ে নাটক, নোবেল, পত্রিকা, প্রবন্ধ এত জনপ্রিয় হওয়ার কারণ এই নয় যে এটা সত্যি কথা। কারণটা হলো বহু দুশ্চিন্তাগ্রস্ত মানুষের এই অজুহাতটিকে মনোগ্রাহী মনে হয়। বয়সের এক্সকিউসাইটিসের মোকাবেলায় কিভাবে করবেন? বয়সের এক্সকিউসাইটিস সারানোর সম্ভব। কবছর আগে আমি একটি সেলস ট্রেনিং প্রোগ্রামে পরিচালনা করছিলাম। তখন এমন এক ওষুধ আমি আবিষ্কার করেছি যা শুধু যে রোগ সারায় তাই নয়, আপনাকে এই রোগ থেকে সুরক্ষিত রাখে। ফলে আপনি কখনোই এই রোগগ্রস্ত হবেন না। ওই সেলস ট্রেনিংয়ে
এক ভদ্রলোক উপস্থিত ছিলেন। 40 বছরের সেসিল উৎপাদনের প্রতিনিধিত্বে আগ্রহী, তবে তার মনে একটা কথা বারবার ভিজছিল। তার মনে হয়েছিল সে এই কাজের উপযুক্ত নয়। তার বয়স বেশি। তিনিও বললেন যে আমাকে যে প্রথম থেকে আবার শুরু করতে হবে। 40 বছর বয়স হলো, বুড়ো হয়ে গেলাম। বেশ কয়েকবার সেসিলের সঙ্গে তার বৃদ্ধ বয়সের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। পুরনো ওষুধ, নিজেকে যত বুড়ো মনে করবেন আপনি ততই বুড়ো হয়ে উঠবেন, ব্যবহার করেও কোনো সুফল পাওয়া গেল না। প্রায় এর উত্তরে বলা হয়, কিন্তু আমার যে নিজেকে বুড়োই মনে হয়। শেষে এক অমোঘ ওষুধ খুঁজে বার করলাম। একদিন ট্রেনিংয়ের পর সেসিলের ওপর ওষুধটা ব্যবহার করলাম। প্রশ্ন করলাম, সেসিল, মানুষের জন্ম ক্ষমতা কখন বিকশিত হয়? কয়েক সেকেন্ড ভেবে সে উত্তর দিল, প্রায় 20 বছর বয়সে। আচ্ছা, আমি বললাম, আর এবার বলো মানুষ কত বছর এই ক্ষমতা বজায় থাকে? সেসিল উত্তর দেয়, যদি সে সুস্থ সবল হয়, নিজের কাজটা ভালোবাসে, আমার মনে হয় 70 বছর বয়স পর্যন্ত সে সম্পূর্ণ সক্ষম থাকতে পারে। ঠিক আছে, আমি বলি 70 বছর বয়সের পরেও সে খুবই সক্রিয় থাকে। তবে তোমার কথাটাই মেনে নেওয়া যাক। পুরুষের উৎপাদন ক্ষমতার আয়ু 20 থেকে 70 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আয়ুষ্কাল 50 বছর। থেসিল, আমি আবার বললাম, তোমার বয়স 40, অর্থাৎ আজ কত বছর যাবত তোমার উৎপাদন ক্ষমতা সক্রিয় আছে? 20। ও উত্তর দেয়। কত বছর বাকি আছে? 30। উত্তর আসে। অর্থাৎ তুমি এখনো মাঝপথেই পৌঁছওনি তেসিল। তোমার উৎপাদন ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছো। সিসিলের দিকে তাকিয়ে বুঝলাম এবার ও ব্যাপারটা বুঝতে পেরেছে। ওর বয়সের এক্সকিউসাইটিস্ট সেরে গিয়েছিল। থিসিল সেদিন বুঝেছিল ওর এখনো সুযোগ আছে। ওর নিজের চিন্তাধারা পাল্টে দিয়েছিল। আমি বুড়ো হয়েছি থেকে আমি এখনো তরুণ বলতে শুরু করলো। ও এতদিনে উপলব্ধি করলো বয়সটা গুরুত্বপূর্ণ বিষয় না। বয়সের প্রতি আমাদের মনোভাব বয়সকে আশীর্বাদ অথবা অভিশাপ করে তোলে। নিজেকে বয়সের অজুহাতে রোগমুক্ত করতে পারলে সুযোগের নানা পথ খুলে যাবে, যা আপনার আগে হয়তো বন্ধ মনে হয়েছিল। আমার এক আত্মীয় বহু বছর যাবৎ বিক্রি, ব্যবসা পরিচালনা, ব্যাংকের কাজ, নানা জাতীয় কাজ করে ও কি যে চায় তা বুঝে উঠতে পারছিল না। শেষে সিদ্ধান্তে পৌঁছালো সে আসলে মন্ত্রী হতে চায়। কিন্তু যখন এই চিন্তা ওর মাথায় এলো তখন মনে হলো ও বুড়ো হয়ে গেছে। তখন ওর বয়স 45, 3 সন্তানের পিতা, অথচ তেমন অর্থবল নেই। ভাগ্যক্রমে সমস্ত সাহস সঞ্চয় করে ও নিজেকে বোঝাতে পেরেছিল 45 হোক বা যাই হোক না কেন, আমি মন্ত্রী হবই। শুধুমাত্র বিশ্বাসকে অবলম্বন করে এই ভদ্রলোক সে মেন কোশ্চেনে মন্ত্রীদের 5 বছরের প্রশিক্ষণ শিবিরে ভর্তি হয়ে গেলেন। 5 বছর পর ইনি সত্যি মন্ত্রী পদে নিযুক্ত হন এবং ইলিনয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। বৃদ্ধ মোটেও নয়, এখনো সে সক্ষম। তার এখনো 20 বছর সক্রিয় জীবন বাকি আছে। সম্প্রতি দেখা যায় উনি আমায় বললেন, দেখো ভাই, 45 বছর বয়সে যদি সেই চূড়ান্ত সিদ্ধান্তটা না নিতাম, বাকি জীবনটা আক্ষেপ করে বুড়ো হয়ে পড়তাম। এখন আমি আমার নবযৌবন ফিরে পেয়েছি। 20 বছর আগে যেমন তরুণটি ছিলাম এখনো তেমনি অনুভব করি। আর সত্যিই ওকে তরুণ দেখাচ্ছিল। বয়সের অজুহাত অগ্রাহ্য করতে পারলে যৌবনের আশা, অভিলাষা ও অনুভূতি সবই ফিরে পাবেন। বয়সের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারলে শুধু আপনার বয়স বৃদ্ধি বন্ধ করা যায় তাই নয়, সাফল্যও সুনিশ্চিত হয়। আমার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন সহকর্মী বয়সের এক্সকিউসাইটিস থেকে মুক্তির এক অভিনব উপায় আবিষ্কার করেছেন। 20 দশকের বিল হাওয়ার্ড থেকে পাশ করে বেরোন স্টকে দালালিতে 25 বছর কাটানোর পর ও ভালোই অর্থ লাভ হয়। ও সিদ্ধান্ত নিল কলেজের প্রফেসর হবে। ওকে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল। বিল 51 বছর বয়সে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যোগ দিল। 55 বছর বয়সে তার ডিগ্রি পায়। এখন বিল এক খ্যাতনামা লিবারেল আর্ট কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান। ও এখন খুব সুখী। এখন ও হেসে বলে,
এখনো আমার 1/3 জীবন বাকি আছে। বৃদ্ধ অবস্থা ব্যর্থতার রোগ। এই রোগ এগিয়ে যাওয়ার পথে বাধা হতে দেবেন না, একে পরাজিত করুন। বয়সটা খুব কম বলতে কি বোঝায়? আমি একেবারে ছোট বয়সে এই অজুহাতটিও খুবই ক্ষতিকারক। বছরখানেক আগে এক 23 বছরের তরুণ, নাম তার জেরি, আমার কাছে একটা সমস্যা নিয়ে উপস্থিত। জেরি বেশ চটপটে ভালো ছিলেন। প্রথমে ও প্যারাট্রোপায় ছিল, তারপর কলেজে পড়াশোনা করে। কলেজে পড়াকালীন জেরি এক বিশাল ট্রান্সফার ও স্টোরেজ কোম্পানির বিক্রি বিভাগে কাজ করেন। স্ত্রীপুরের প্রতিপালন করত। কলেজ ও কোম্পানির দুটি ক্ষেত্রেই সফল হয়। এখন অবশ্য জেরিকে চিন্তিত দেখলাম। ডক্টর শার্টার, সে বলল, একটা বিপদে পড়েছি। আমার কোম্পানি আমাকে সেলস ম্যানেজার করতে চায়। মুশকিলটা হলো আমাকে 8 জন সেলসম্যানের সুপারভাইজার হতে হবে। তো এতে মুশকিলটা কি হলো? আসলে সে বলল, যাদের তত্ত্বাবধান করতে বলা হচ্ছে তারা সবাই আমার চেয়ে 7 থেকে 21 বছরের বড়। কি করা উচিত বলুন তো? আমি কি পারবো? জেরি, আমি উত্তর দিই, তোমার কোম্পানির জেনারেল ম্যানেজার নিশ্চয়ই তোমাকে এই কাজের উপযুক্ত মনে করছেন। তা না হলে তো তোমায় দায়িত্বটা দিতেন না। 3টে কথা মনে রাখবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। প্রথমত, বয়স সম্বন্ধে সচেতন হবে না। আগেকার দিনে ক্ষেত খামারে কাজ করার সময় যেদিন একটি ছেলে প্রমাণ করতে পারত যে সে প্রাপ্তবয়স্কদের মতো কর্মক্ষম, সেদিন থেকেই তাকে আর ছোট ছেলে মনে করা হতো না। তার জন্ম তারিখের হিসাব করা হতো না। এটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি সেলস ম্যানেজার হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, দেখবে তুমিও বড় হয়ে গেছো। দ্বিতীয়ত, এই নতুন অনুভূতির অপপ্রয়োগের ব্যাপারে সচেতন থাকবে। সেলসম্যানদের পাওনা সম্মানটা দিতে ভুলবে না। তাদের মতামত জেনে নেবে। তারা যেন কখনোই মনে না করে যে তারা কোনো অত্যাচারী শাসকের অধীনে কাজ করছে। তারা তোমাকে তাদের দলের নেতা মনে করবে। এভাবে কাজ করলে তুমি তাদের সহযোগিতা পাবে, তারা তোমার বিরোধী হয়ে উঠবে না। তৃতীয় কথাটি হলো, তোমার চেয়ে বড়রা তোমার নিচে কাজ করবে, এই সত্যিটা স্বীকার করতে শেখো। যে কোনো ক্ষেত্রে দলনেতা যাদের তত্ত্বাবধান করে তারা হয়তো বয়সে বড় হয়, তাই বয়স্কদের তত্ত্বাবধান করার অনুসরণ করতে শেখো। ভবিষ্যতে যখন আরও বড় সুযোগ পাবে তখন এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাবেন। আর একটা কথা মনে রাখবে জেরি, বয়সটাকে বাধার কারণ হিসাবে না রেখে তা কখনোই উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না। জেরি বেশ উন্নতি করেছে। পরিবহনের ব্যবসাটা তার খুবই প্রিয়। আগামী কয়েক বছরে সে নিজের কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা করছে। যুব সম্প্রদায় তেমন মনে করলে তারুণ্য শক্তিতে একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ান। আপনারা হয়তো শুনবেন, নিরাপত্তা ও বীমার মতো কয়েকটি পেশায় যথেষ্ট পরিপক্কতা প্রয়োজন। বিনিয়োগযোগের মন জয় করার জন্য পাকা চোন বা কেশিনতা কোনো যোগ্যতা নয়। এগুলো সে বাজে কথা। আসল কথাটা হলো আপনি আপনার নিজের কাজ কত ভালো বোঝেন। যদি আপনি নিজের দায়িত্ব সম্পূর্ণ ওয়াকিবহাল থাকেন, যদি মানুষ চিনতে ও বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই কাজের দায়িত্ব সুস্থভাবে পালন করতে পারবেন। বয়সের সঙ্গে কর্মক্ষমতার কোনো রকম যোগসূত্রই নেই। অবশ্য যদি আপনি মনে করেন পরিপক্ক কেসই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যোগ্যতা, তাহলে আলাদা কথা। বহু যুবক মনে করেন যে তাদের অল্প বয়স হচ্ছে সাফল্যের প্রতিবন্ধকতা। তবে এটা সত্যি, সংগঠনে হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে নিজের চাকরির নিরাপত্তার ব্যাপারে সন্দিহান ও বিপন্ন পথ করছে। বয়স বা অন্য কোনো কারণ দেখিয়ে সে হয়তো আপনার উপস্থিতিতে বাধা সৃষ্টি করবে। তবে কোম্পানির গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সেভাবে চিন্তা করেন না। তারা আপনার যোগ্যতা যাচাই করে সেই মতো দায়িত্বভার দেবেন। নিজের কর্মদক্ষতা ও গঠনমূলক মনোভাব প্রমাণ করুন। আপনার অল্প বয়স আপনার জন্য সুবিধাজনক হয়ে উঠবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে বয়সের এক্সকিউসাইড যে নিরাময়ের পন্থাগুলি হলো, আপনার বর্তমান বয়সের প্রতি আশাবাদী মনোভাব রাখুন। মনে করুন, আমি এখনো তরুণ, আমি বুড়ো হয়ে গিয়েছি ভাববেন না। নতুন দিগন্তের খোঁজ করুন। তারুণের উদ্দীপনায় এগিয়ে চলুন। আপনার উৎপাদন ক্ষমতা আয়ুষ্কাল হিসাব করে দেখুন। মনে রাখবেন,
30 বছরের ব্যক্তি 80% উৎপাদন ক্ষমতা এখনও অব্যবহৃত রয়েছে, আর 50 বছরের তরুণের এখনও 40% সেরা ক্ষমতা বাকি রয়েছে। অনেকে যেমন মনে করেন তার চেয়ে আমার জীবনকাল অনেক বেশি। জীবনে যা করতে চেয়েছেন, যা করতে চান, যা করার আগামী দিনগুলি শব্দ ব্যবহার করুন। যদি আপনি নিরাশ হয়ে পড়েন, যদি মনে হয় যে খুবই দেরি হয়ে গেছে, তাহলে হয়তো সত্যিই দেরি হয়ে যাবে। আগেই করা উচিত ছিল, এই ভাবনাটা মন থেকে ঝেড়ে ফেলে দিন। এটা ব্যর্থতার লক্ষণ। বরং নিজেকে বুঝিয়ে বলুন, আমি এখান থেকে শুরু করব। আমার জীবনের সেরা সময়টা শীঘ্রই আমার সামনে এসে দাঁড়াবে। সফল মানুষ এভাবেই চিন্তা করে। কিন্তু আমার ব্যাপারটা আলাদা। দুর্ভাগ্য আমার চিরসাথী। সম্প্রতি এক ট্রাফিক ইঞ্জিনিয়ার হাইওয়ের নিরাপত্তা নিয়ে আলোচনা করছিলেন। উনি বলছিলেন 40,000-এরও বেশি মানুষ তথাকথিত রাস্তার দুর্ঘটনায় মারা যান। ওর বক্তব্যের প্রধান বিষয়টি ছিল যানবাহন দুর্ঘটনা। যাকে আমরা দুর্ঘটনা বলছি, প্রকৃতপক্ষে তা হলো মানুষ বা যন্ত্র অথবা দুইয়ের ব্যর্থতা। যানবাহনে বিশেষজ্ঞ এই ভদ্রলোক যে কথাটি বললেন, সেই কথাটি কিন্তু যুগ যুগ ধরে জ্ঞানী গুণী বিদ্যুৎদের ব্যক্তিরা বলে এসেছেন। সব কিছুর মূলে একটা কারণ আছে। কারণ ছাড়া কিছুই হয় না। আজকের আবহাওয়াটা আকস্মিক ঘটনা নয়, এর পিছনেও বিশেষ কারণ আছে। মানুষের জীবনে যা ঘটে তাও এর ব্যতিক্রম নয়। তা সত্ত্বেও হয়তো একটি দিনও এমন যায় না যখন কেউ না কেউ নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে। এমন দিনও বিরল নয় যখন সফল মানুষকে ভাগ্যবান বলে অভিহিত করা হয়। লোকেরা কি ভাবে, এই ভাগ্যচক্রের এক্সারসাইজকে আক্রান্ত হওয়ার তার একটি উদাহরণ দিই। সম্প্রতি 3টি তরুণ কর্মচারীর সঙ্গে লাঞ্চ করলাম। সেদিনকার আলোচনার বিষয়টি ছিল জর্জ সি। এই জর্জ নামক ভদ্রলোকটি এদের দলের একজন ছিলেন। গতকাল তার পদোন্নতি হয়। জর্জের পদোন্নতির কারণ কি? এই 3 তরুণ নানা কারণ দেখালেন। ভাগ্য, পক্ষপাতিত্ব, খোসামত, জর্জের স্ত্রী যে বসের মন জয় করেছে, মন গড়া নানা কারণ। সত্যি কথাটা ছিল, জর্জ এক সুযোগ্য কর্মী। সে নিজের দায়িত্ব পালনে সুদক্ষ, সে পরিশ্রমী, তার ব্যক্তিত্ব আকর্ষণীয়। তাছাড়া আমি একথাও জানতাম যে কোম্পানির ওপরওয়ালারা তাদের 4 জনের মধ্যে কার পদোন্নতি হওয়া উচিত তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করে তারপর ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার 3 জন অসন্তুষ্ট বন্ধুর বোঝা উচিত ছিল যে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা চোখ বন্ধ করে কাউকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করবেন না। মেশিনের অংশ উৎপাদনকারী এক কোম্পানির কর্মচারীদের সঙ্গে এই ভাগ্যের এক্সকিউসাইটিস নিয়ে আলোচনা হচ্ছিল না। উনি ওই সমস্যাটা নিয়ে খুবই উদ্দীপ্ত হয়ে ওঠেন। নিজের অভিজ্ঞতার কথা বললেন। এক নতুন নাম শুনছি, উনি বললেন। তবে সেলসের সঙ্গে যুক্ত সব কর্মচারীদের এই কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। গতকালই আমাদের কোম্পানিতে আপনার এই ব্যাপারটা এক উজ্জ্বল উদাহরণ পেলাম। 4টের সময় এক সেলসম্যান $1,12,000 যন্ত্রপাতির অর্ডার নিয়ে উপস্থিত। সেই সময় আর এক ভদ্রলোকও অফিসে উপস্থিত ছিলেন। এই দ্বিতীয় ভদ্রলোকটি তার আর বিশেষ কিছু বিক্রি হতো না। জনের অর্ডারের সুখবর শুনে ইনি যেন একটু ঈর্ষাবোধ করলেন। তাকে অভিনন্দন জানিয়ে বললেন, জন, ভাগ্যদেবী তোমার প্রতি সত্যিই সুপ্রসন্ন। এই দুর্বল সেলসম্যান ভদ্রলোক স্বীকার করতে রাজি না যে জনের এই বড় মাপের অর্ডারের সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। জন ওই গ্রাহকের সঙ্গে বেশ কয়েক মাস যাবৎ কাজ করেছিল। সেখানকার প্রায় 8 ডজন লোকের সঙ্গে প্রায় অনবরত কথাবার্তা বলতে হয়েছে। তাদের জন্য সবচেয়ে সেরা প্রস্তাব কি হতে পারে তার জন্য জন বেশ কয়েক রাত জেগে চিন্তা করেছেন এবং কাজ করেছেন। তারপর আমাদের ইঞ্জিনিয়ারদের দিয়ে চাহিদা মতো যন্ত্রের তৈরি করেছেন। যদি সুপরিকল্পিতভাবে কাজ এবং সুপরিকল্পিতভাবে সেই পরিকল্পনা কাজকে সৌভাগ্য বলা হয়, তাহলে সত্যিই জনের প্রতি সে ভাগ্যদেবী সুপ্রসন্ন ছিলেন। ধরুন, যদি ভাগ্যর সাহায্যে জেনারেল মোটরসকে পুনর্গঠিত করতে হয়,
তাহলে কে কি করবে, কে কোথায় করবে, এসব যদি ভাগ্য নির্ণয় করে তাহলে দেশের সব ব্যবসা বাণিজ্য রসাতলে যাবে। ধরা যাক ভাগ্যের সাহায্যে জেনারেল মোটরসকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলতে হবে। এই পুনর্গঠনের জন্য কোম্পানি সব কর্মচারীদের নাম একটা বিশাল পিপিতে সংগ্রহ করা হলো। এরপর প্রথমে যার নাম উঠলো সে হলো প্রেসিডেন্ট, দ্বিতীয় নামটি যার নাম হবে তিনি হবেন ভাইস প্রেসিডেন্ট, অন্যান্যদেরই এইভাবেই বাছাই করা হবে। কি বোকার মতো ব্যাপারটা হবে বলুন তো? অথচ এভাবেই তো ভাগ্য কাজ করে, তাই না? যে কোনো পেশা, ব্যবসা পরিচালনা, বিক্রি, আইন, ইঞ্জিনিয়ারিং, অভিনয় ও অন্যান্য সব পেশায় যারা শীর্ষে পৌঁছায় তার মূলে থাকে তাদের উন্নততর দৃষ্টিভঙ্গি। তারা পরিশ্রমী এবং বোধ বুদ্ধি সৎ ব্যবহার করতে জানেন। ভাগ্যের এক্সকিউসাইটিস থেকে নিষ্কৃতির দুটি উপায়: কারণ ও পরিণামের নিয়মটা মেনে নিন। যে কোনো পেশা, ব্যবসা পরিচালনা, বিক্রি, আইন, ইঞ্জিনিয়ারিং, অভিনয় ও অন্যান্য সব পেশায় যারা শীর্ষে পৌঁছায় তার মূলে থাকে তাদের উন্নততর দৃষ্টিভঙ্গি। তারা পরিশ্রমী এবং বোধ বুদ্ধির সৎ ব্যবহার করতে জানেন। ভাগ্যের এক্সকিউসাইটিস থেকে নিষ্কৃতির দুটি উপায়: কারণ ও পরিণামের নিয়মটা মেনে নিন। আপাত দৃষ্টিতে যা সৌভাগ্য তার পিছনে রয়েছে প্রস্তুতি, পরিচালনা, সফল হওয়ার মনোভাব, যা ওই সফল মানুষটির সৌভাগ্য বলে অভিহিত হয়েছে। একজন ভাগ্যহীন মানুষকে ভালো দেখুন, আপনি কয়েকটি বিশেষ কারণ খুঁজে পাবেন। সফল মানুষটি সেরে গিয়ে শেখে, লাভবান হয়। ব্যর্থ মহাশয় ওই একইভাবে হেরে যাওয়ার পর কিছুই শেখে না। অনেক স্বপ্ন দেখা বন্ধ করুন। সাফল্যের সহজ পন্থা খুঁজতে নিজের বুদ্ধির অপচয় করবেন না। শুধুমাত্র ভাগ্য কাউকে সফল করতে পারে না। যে জিনিসগুলো করলে, যে প্রণালীগুলো আয়ত্তে আনতে পারলে সফল হওয়া যায়, সেগুলি শিখলে ও সঠিকভাবে প্রয়োগ করলে তবেই সাফল্যের চাবিকাঠি হাতে পাওয়া যায়। পদোন্নতি, জয়লাভ ও জীবনের সেরা জিনিসগুলির জন্য ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। এইগুলো দেওয়ার ভাগ্যের কর্ম নয়, বরং যে গুণগুলো বিকাশ করলে জীবনে বিজয়ী হয়ে যায় সেইগুলির বিকাশে মনোনিবেশ করুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।